অবশ্য উত্তর করল না আসমান। মানুষ হলে হয়তো মৃত্যু পথযাত্রী এক এই ব্যক্তিকে এমন মৃত্যু প্রদানের কারণটুকু বলতো, কিন্তু সে তো একটা মেশিন। মেশিনের কোনো প্রকার মানবিক অনুভূতি হয় না। অতএব সান্দ্রর প্রশ্ন নিরুত্তর। নিজের পকেটে সিরিজটি ভরে উল্টো খুলো আসমান। প্রার্থনা করি যেন জাহান্নামেও আপনার জায়গা না হয়। আসমানের অন্তিম বাক্যটি প্রতিধ্বনি হলো সান্দ্রর কর্ণকুঠুরে। দৃষ্টি প্রদীপ নিভে আসতে থাকলো তার। নরক যন্ত্রণা অনুভব করতে করতে সে স্থির নয়নে চেয়ে রইল দূরে, যেখানে ধীরে ধীরে হেঁটে বেরিয়ে যাওয়া আসমানের অবয়ব দেখা যাচ্ছে। আজ সানজোর পিতার $1,000,000 সম্পত্তি কিংবা তার সহযোগী শক্তিশালী ইটালিয়ান মাফিয়া গ্যাং কোনো কিছু তাকে বাঁচাতে সক্ষম হলো না আসমান নামক এই দানবের কবল থেকে। চোখ বুজে ফেলল সঞ্চয়। সে জানে এই চোখ আর কোনোদিন খুলবে না। এত অধিক মাত্রায় যন্ত্রণা অনুভূত হচ্ছে যে শরীরের নার্ভ সিস্টেম সেই অনুভূতিটুকু পর্যন্ত অনুভব করতে সক্ষম নেই আর। হিমশীতল বায়ুতে প্রকৃতি পরিপূর্ণ। ঘণ্টাখানিক আগে ছিঁড়ে ছিঁড়ে এক পশলা বৃষ্টি হয়েছিল। এখন অবশ্য বৃষ্টির বদলে শুধুমাত্র ঝোড়ো হাওয়া বইছে। আকাশ ঘন কালো মেঘপুঞ্জে আচ্ছাদিত। সেই মেঘের আড়াল থেকে ক্ষণে ক্ষণে নববধূর ন্যায় উকি দিয়ে নিজের দুটি ছড়িয়ে দিচ্ছে চন্দ্রাংশ সম্পূর্ণ। চন্দ্রের সাক্ষাৎ লাভ আজ সম্ভব নয়। তার অংশ অবলোকন করেই একটু স্বস্তি লাভ। বিশাল আম গাছটার নিচে পার্ক করা রাখা পোর্শে 178 বক্স স্টারের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রোজা নিজের ফোন ঘাটছে। গাড়ির মডেল সে বের করেছে এই ফোন ঘেটে। পোর্শে গাড়ির এমনিতে বিশ্বজুড়ে বিখ্যাত। এই রেসিং মডেলের দাম বাংলাদেশি টাকায় 50,50,000 মতন। তথ্যটি উদ্ঘাটনের পর রোজা তবদা খেয়ে রইল। কোনো দিন কারো বাইক কিংবা অটো রিক্সার গায়েও হেলান দেওয়ার সুযোগ মেলেনি তার। আর বর্তমানে সে কিনা আজ কোটি টাকার মূল্যের গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সেই যেন এর মালকেন। বিষয়টি উপলব্ধি করতে রোজা আস্তে করে সরে পড়ল। পোর্শে থেকে এক হাত দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলো। কিছুক্ষণ আগে ঘূর্ণিঝড়ের অংশ দেশের চট্টগ্রাম অঞ্চলে প্রবেশ করেছে এমন নিউজ দেখেছে রোজা। ঢাকার দিকে ধেয়ে আসতে বেশি দেরি নেই। আবহাওয়া উন্মাদনা, তাই অনুভূত হচ্ছে বেশ। পায়চারি করতে থাকলো সে। পরনে খয়েরি শাড়ি আর আর হাতা ছাড়া চাপে শীতল বায়ুকে ঠেকাতে সক্ষম নয়। শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাচ্ছে বায়ুর ঝটকা এলেই। আজ একটা ক্লাব থেকে কোনো এক ইটালিয়ান শিকার পাকড়াও করতে আসমানকে সাহায্য করেছে রোজা। অবশ্য কোনো প্রকার বালাই ছিল না তাদের মধ্যকার ডিলের প্রধান শর্তই ছিল বিনা প্রশ্নে আসমান যা বলবে তা করতে বাধ্য থাকবে রোজা। তবুও চিন্তা না করেই সে থাকতে পারছে না। একের পর এক মানুষকে নৃশংসভাবে হত্যা করছে আসমান। কিসের জন্য? শুধুমাত্র নিজের ইন্দ্রিয় তৃপ্তির আশায়। আসমান কি আদতেই মানসিকভাবে অসুস্থ? কিন্তু তার আচার ব্যবহারে তাকে যথেষ্ট বিচক্ষণ মনে হয়। এসবের মাধ্যমে কোনো উদ্দেশ্য হাসিল করতে চাইছে আসমান। কোন উদ্দেশ্য? শুধুমাত্র খুনই নয়, তার খুনের ধরন অতিরিক্ত পাশবিক। এহেন বর্বরতার কারণ রোজা মিলিয়ে উঠতে পারল না। আসমান তার কাছে বরাবরের মতোই এক অধরা রহস্যই হয়ে রইল। ঠিক কতক্ষণ রোজা অপেক্ষা করছে হিসাব নেই। হাত ঘুরতে বর্তমানে সময় দেখাচ্ছে ভোর রাত 3:35। মাঝে এমন এক নির্জন স্থানে গাড়ির পাশে দাঁড়িয়ে একলা রোজা। তার সামনে খানিক অরণ্যের মতন জায়গা। তার ওপাশে খুব সম্ভবত আগে বসতি ছিল কোনো অবৈধ কারখানা। সেখানেই চেনে নিয়ে যাওয়া হয়েছে সঞ্চয়কে। রোজা আসমানকে অনুসরণ করেনি। সে জানে আসমান কতটা নিষ্ঠুর রূপ ধারণ করতে সক্ষম। তার অস্তিত্বের সেই কদর্যতা পুনরায় উপলব্ধি করার প্রশ্নই জাগে না। অবশেষে রোজার অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটল। দূর থেকে হেঁটে আসতে দেখা গেল আসমানকে। তার অবয়ব অবলোকন করে কয়েক মুহূর্তের জন্য থমকে পড়ল রোজা। কালো লেদার জ্যাকেটের রক্তের ছাপ, হাতে গ্লাভস জোড়া পুরোই রক্তে চুপচুপ করছে। চাপাতি এবং ম্যাভিস নাইফ দুটো আলগোছে ঝুলেছে। অবিশ্বাস্য হলেও সত্য, আসমানকে এমন রূপে পর্যবেক্ষণ করে রোজা আগের মতন হতবিহ্বল হয়ে উঠল না আর। এমনিতেই
এমনটি তো সে আশা করেছিল। খুব একটা ব্যতিক্রম ঘটেনি। আসমান গাড়ির কাছে পৌঁছে নিজের গ্লাভস দুটো এক টানে খুলে ফেলল। অস্ত্র এবং গ্লাভস একটি প্যাকেটে ভরে গাড়ির বক্সে ফেলে রাখলো। রোজা নিঃশব্দে তাকিয়ে দেখলো শুধু তার কার্যক্রম। একটা পানির বোতল বের করে রোজার দিকে এগিয়ে দিল আসমান। কিছুটা দ্বিধান্বিত হয়ে সে সেটা হাতে নিল। ইশারায় বুঝলো কি করতে হবে। পানির বোতল খুলে পানি ঢালতে আসমান নিজের হাত জোড়া থেকে রক্ত ধুয়ে নিল। রোজা বোতলের মুখ বন্ধ করতে করতে সে কোমরে হাত দিয়ে চারিপাশে তাকালো, যেন কি এক চিন্তায় আছে। ছাত্র মিনমিন করে বলে উঠল রোজা। যদিও আসমান তাকে কি পরিণতি দান করেছে জানার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার, তবু অস্বস্তিকর পরিবেশটা কাটাতে চাইছে সে। আসমান রোজার দিকে ফিরল না, চেয়েও থাকলো আকাশের দিকে। তারপর হঠাৎ বলল, আপাতত বেঁচে আছে, খুব বেশিক্ষণ থাকবে না, ঢুকে ঢুকে নিঃশ্বাস হবে। প্রথমবারের মতো আসমানের কণ্ঠে এক ধরনের তৃপ্তি প্রকাশ পেল, নাকি রোজার ভুল ধারণা? একটি দীর্ঘশ্বাস ফেলল সে। আসমানের সঙ্গে এই পথে আসার সময় যতটুকু বুঝতে পেরেছে সে যে এই জায়গাটি অত্যন্ত নির্জন এবং এক কথায় পরিত্যক্ত। বিশেষ করে একটি ভৌতিক কাহিনী প্রচলিত রয়েছে এই এলাকা ঘিরে। মানুষের আনাগোনা নেই বলেই চলে। কেউ ভুলক্রমে এলেও জঙ্গলের ওপাশের কারখানায় কোনোদিনও হানা দেওয়ার সাহস করবে না। চন্দ্রর মৃতদেহ গলে পচে মাটির সঙ্গে মিশে যাবে, কেউ টেরও পাবে কিনা কি মর্মান্তিক মৃত্যু। আসমান পিছন ফেরার রোজার নিজের চিন্তা থেকে বাস্তবে পদার্পণ করলো। পিশাচটির মৃদু কণ্ঠস্বর ধ্বনিত হলো তার কানে। গুড জব টুডে। রোজার চোয়াল ছুঁড়ে পড়ল। নিজের শ্রবণ ইন্দ্রিয়কে সে বিশ্বাস করতে পারল না। আসমান কি এইমাত্র তার প্রশংসা করল? সে কি আদৌ ঠিক শুনেছে? সে যাই হোক, তাতে তার হঠাৎ করে এতটা ভালো লাগছে কেন? কি আশ্চর্য! এই দানবের প্রশংসা আবার হৃদয়ে ভালো লাগার সৃষ্টির কারণ হতে পারে নাকি? হঠাৎ দমকা হাওয়ায় শিউরে উঠল রোজা। স্মরণ হলো যে তার বাহুজোড়া উন্মুক্ত, তাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। রোজা নিজের শাড়ির আঁচলটি টেনে নিতে নিতে আসমান এগোলো। হতভম্ব হয়ে রোজা খেয়াল করলো আসমান নিজের জ্যাকেটের চেইনে হাত দিয়েছে। 1 মিনিট, এই ছেলে কি এখন তাকে নিজের জ্যাকেট ধার দেবে? ঠিক সিনেমা কিংবা ড্রামা সিরিজের নায়কের মতন। রোজার স্পন্দন থমকে পড়ল। যদিও জ্যাকেটে শুষ্ক রক্ত ছুপছুপ লেগে রয়েছে, তা যদি আসমান নিজে রোজার শরীরে জড়িয়ে দেয় তাহলে তা উপেক্ষা করার কি সম্ভব হবে তার পক্ষে? জ্যাকেটটি অর্ধেক খুলে নিজের বাহু নাড়াচাড়া করলো আসমান। গরম লাগছে তার। শীতল বায়ু প্রবেশের জন্য গলা উন্মুক্ত করে দিয়েছে। রোজা ফ্যাল ফ্যাল করে চেরল দৃশ্যটির দিকে। এতক্ষণ কি ভাবছিল সে, কি আশা করেছিল? নির্ঘাত তার মাথা খারাপ হয়ে গিয়েছে। টাস করে নিজের কপালে চাপড় বসালো সে। আসমান রোজার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতে বিব্রত বোধ করে নিজের দৃষ্টি সরিয়ে নিল রোজা। কঞ্চ পরিষ্কার করে বলল, এখন নিশ্চয় বাড়িতে ফিরবো, দয়া করে বলবেন না আরো কোনো কাজ আছে। বাসায় ফিরবো। বলে ড্রাইভিং সিটের দিকে এগুলো আসমান। রোজা প্যাসেঞ্জার সিটের দখল নিতে নিতে সে ইগনিশনের চাবি ঝুঁকে মোচড় দিতে মৃদু গর্জন করে চালু হয়ে গেল দ্রুতগতির 300 হর্স পাওয়ারের শক্তিশালী ইঞ্জিন। আসমান স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করতে নিজে আসনে বসে অন্যমনস্ক হয়ে রোজা ভাবল, কি অবলীলাই না সে আসমানের বাড়িকে বর্তমানে নিজের বাড়ি বলে আখ্যায়িত করে ফেলল। কপালে হাত থেকে একটি নিঃশ্বাস ফেলল রোজা। পরদিন সন্ধ্যা 7টা বেশ। ঘড়িতে সময় দেখে রোজা প্রথমে বিশ্বাসই করে উঠতে পারেনি যে এতটা সময় সে ঘুমিয়ে কাটিয়েছে। আজ ভোর নাগাদ মার্বেলে ফিরে সোজা নিজের কক্ষে গিয়ে বিছানায় আসে পড়েছিল রোজা। এরপর আর হুঁশ হয়নি, কিন্তু তাতে সকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল এবং সে টেরটুকু পেল না। এটা কেমন ব্যাপার? জীবনের প্রথম বোধহয় টানা এতটা দীর্ঘ সময় জুড়ে ঘুমিয়ে কাটিয়েছে সে। এর পেছনে অবশ্য কিছু কারণ রয়েছে। প্রথম কারণ, তার কক্ষের বিছানা বেশ আরামদায়ক। তার আগে চৌকি ছিল আরেকটা পরিবার ব্যবহৃত কম দামে কেনা জিনিস। সামান্য নড়লেই এমন শব্দ করত যে তাতে নিদ্রায় বিপত্তি। দ্বিতীয় কারণ, এই কারণটি একটু অদ্ভুত। আসমানের সঙ্গে প্রথম নিজের চিলেকোঠায় ঘরে কাটানো রাতে রোজা এক বিন্দু ঘুমাতে পারেনি, কিন্তু বর্তমানে তার বাড়িতে তার ওই নাকের ডগায় সে আয়েসে মুহূর্ত যাপন করছে। এর অর্থ হয়তো রোজা আসমানকে ধীরে ধীরে বিশ্বাস করতে আরম্ভ করেছে। যতই দানব
পিশাচ হোক না কেন, রোজার সঙ্গে তার তো কোনো শত্রুতা নেই। প্রয়োজনে না পড়ে কোনো প্রকার ক্ষতি করবে বলে মনে হয় না। ক্ষুধায় পেট মোচড় দিয়ে উঠতে রোজা কিচেনের দিকে এগোলো। এত সংকোচের বালাই করে লাভ নেই। সুবিশাল কিচেন প্রবেশের পর প্রথম 5 মিনিট রোজা শুধুমাত্র চারিদিকে তাকিয়ে অতিবাহিত করলো। ক্রিম শেডে আচ্ছাদিত সম্পূর্ণ কিচেন জুড়ে রয়েছে ক্যাবিনেট, দেয়ালে ঝুলন্ত প্রয়োজনীয় সামগ্রী রাখার তাক, ডিশওয়াশ, কফি মেশিন, ওভেন থেকে আরম্ভ করে রান্নার জন্য প্রয়োজনীয় প্রায় সকল বস্তুই উপস্থিত রয়েছে। এমন কিছুও রয়েছে যাদের নাম পর্যন্ত রোজা জানি না। এই আসমান কি আদৌ রান্না করে? মনে হয়তো হয় না। তাহলে এত জিনিস রাখার মানে কি? তার মতন ছেলেরা গ্রোসারি স্টোর থেকে কেনা প্যাকেটজাত খাবার কিংবা ইনস্ট্যান্ট নুডলসের উপর ভর করে চলবে এমনটাই স্বাভাবিক ধারণা ভেবে রোজা ফ্রিজের দিকে গেল। নিশ্চিত ক্যান ফুড না হয় চকলেট জাতীয় কিছু পেয়ে যাবে এমন আশা নিয়ে ফ্রিজের দরজা খুলে রোজা বরফের মতো জমে গেল। সে কি ভুল দেখছে? সম্পূর্ণ ফ্রিজের তাক জুড়ে সজ্জিত রয়েছে শাকসবজি এবং তাজা ফলমূল। ফ্রিজিং সেকশনে ক্যান ফুডের পরিবর্তে রয়েছে মাছ মাংসের প্যাকেট, আদা রসুনেরও আলাদা জায়গা বিদ্যমান। রোজা হাঁ করে তাকিয়ে রইল। এই ছেলে রান্না করে খায় নাকি? অসম্ভব। নিশ্চয়ই রোজা এসেছে বলে কোনো এক সময় কিনে এনেছে, না হলে হয়তো সে 26 তলায় চারুলতা এসে রান্না করে দিয়ে যায়। তাই হবে। নিজের মনকে বুঝ দিয়ে যে না ফ্রিজের দরজা আটকে পাশে ফেল রোজা। অমনি বিপরীত প্রান্তে ক্যাবিনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আসমানকে খেয়াল করে আটকে উঠল সে। কিছুক্ষণের জন্য ভয়ই পেয়ে গিয়েছিল এমন অতর্কিত আগমনে, কিন্তু আসমান এলো কখন রোজা অনুধাবনও খুলল না। রোজা বিব্রত বোধ করে সরে যেতে আসমান এগিয়ে ফ্রিজ খুলল, নিচের চেম্বার খুলে একটি আপেল বের করে রোজার দিকে ছুঁড়ে দিল। আপাতত এটা খান, আমি কিছু রান্না করছি। আপেলটা ক্যাচ ধরে ফ্যালফ্যাল করে আসমানের দিকে তাকিয়ে রইল রোজা। আপনি কান্না করবেন? আপনি নিজে? রোজার প্রশ্নে আশেপাশে তাকালো আসমান। আমি ছাড়া আর কেউ আপনার সামনে আছে কি? না মানে যোগ গিলে চুপ করে রইল রোজা। আসমান তার প্রতি খুব একটা আগ্রহ প্রদর্শন করল না। পরিধানের হুডির উপর জড়িয়ে নিল কিচেন অ্যাপসন, হাতা গুটিয়ে উন্মুক্ত করে নিল লম্বা চেয়ে আঙুল সম্বলিত হাত জোড়া। অপরদিকে রোজা দেয়ালের ক্যাবিনেটের উপর নিজেকে চেনে তুলে আপেলে কামড় দিতে দিতে অত্যন্ত মনোযোগী ভঙ্গিতে আসমানের কার্যক্রম পর্যবেক্ষণ করতে লাগলো, যেন এই ছেলে তার খাবারের কিছু উল্টোপাল্টা মেশাতে না পারে। হ্যাঁ তাই, এমন নিবিড় পর্যবেক্ষণের এমন উদ্ভট অজুহাতই দাঁড় করালো রোজা। কি রাঁধবে ছেলে? মানুষের মাংসের বিরিয়ানি, রক্তের ড্রেসিংয়ের সালাদ কিংবা হাড়গোড়ের নেহারি? মনে মনে বিনোদনের জন্য প্রস্তুত হলো রোজা, কিন্তু তাকে পুনরায় বিস্ময়ের সপ্তম পর্যায়ে ছেলে দিল আসমান নামক এক পুরুষ। স্প্যাগেটি বের করে সিদ্ধ হতে দিল আসমান। গাজর, ক্যাপসিকাম, মাশরুম এবং হোয়াইট অনিয়ন নিল ফ্রিজ থেকে। স্নিকে খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নিল সবজি। ছুরি তুলে চপিং বোর্ডের উপর পেঁয়াজ রেখে অভিজ্ঞ ভঙ্গিতে কাটতে লাগলো সে। কাঠের বোর্ডের টাকটাক শব্দ প্রতিধ্বনি হতে থাকলো সমস্ত রান্নাঘর জুড়ে। রোজা শুধু নিষ্পলক চোখে চেয়েই দেখে গেল, যেন ইউটিউবে ভিডিওর কোনো শেফকে দেখছে সে, এমন অনুভূতি হচ্ছে। সবজি কাটার শেষে প্যানে হালকা তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে নাড়তে নাড়তে ব্লেন্ডারে কিছু টমেটো পেস্ট করে নিল আসমান। তার সঙ্গে স্প্যাগেটি সস মিশিয়ে বাটিতে রাখলো। সিদ্ধ স্প্যাগেটি স্নিকে ধুয়ে তা প্যানের সবজিতে ঢেলে সস দিয়ে মিশ্রিত করে নিল। সঙ্গে লবণ, কয়েক ফোঁটা লেবুর রস এবং পেপরিকা পাউডার দিতে ভুলল না। মিনিট কয়েক নাড়ার পর দুটি প্লেটে ঢেলে চিজ দিয়ে গার্নিশ করে দিল সে। রোজা লোভনীয় খাবারের দিকে একজুটিতে তাকিয়ে থাকলো, একটাও শব্দ উচ্চারণ সক্ষম হলো না। স্পাগেটি সরিয়ে রেখে ফ্রিজ থেকে আপেল, আঙুর এবং একটি বড়সড় কলা বের করে আসমান পুনরায় কাটিং বোর্ডে তা রেখে ছোট ছোট কিউব আকারে কাটতে শুরু করলো। কাজটা করার সময় তার হুডির ঢোলা হাতা নেমে আসছে বারবার। কোনো মতে টেনে টুনে আসমান ঠিক করছে, হাত দিতে পারছে না। ফলের রস লেগে থাকায় ব্যাপারটা খেয়াল করে রোজা ক্যাবিনেট থেকে নেমে এগিয়ে গেল। আমি সাহায্য করি। অনুমতি চাইল রোজা। সে একটা বিষয় খেয়াল করেছে, আসমান মানুষের স্পর্শ পছন্দ করে না। মনোবিজ্ঞানের ভাষায় নানাভাবে
একে বিশ্লেষণ করা যায়, যার মধ্যে উল্লেখযোগ্য একটি অবস্থা পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এক্ষেত্রে পূর্ববর্তী কোনো দুর্বিষহ অভিজ্ঞতার কারণ মানুষকে কোনো কিছু এড়িয়ে চলতে আরম্ভ করে বা ভয় পেতে শুরু করে। আসমানের ক্ষেত্রে কোনো প্রকার পিটিএসডি রয়েছে কিনা তা রোজার পক্ষে জানা সম্ভব নয়, তাই সে অনুমতি চাওয়া শ্রেয় মনে করলাম। রোজার প্রশ্নে এক মুহূর্ত ভাবল আসমান, তারপর মাথা নেড়ে নিজের হাত এগিয়ে দিল। রোজা হালকা হেসে সাবধানে আসমানের হাত স্পর্শ করল। তার ত্বক ছোঁয়া এড়িয়ে সে হুডির হাতাটা ভাঁজ করে গুটিয়ে তুলে দিল একেবারে আসমানের কুনুই পর্যন্ত। প্রথমবারের মতন আসমান অতিরিক্ত শুভ্রতর ত্বক এতটা কাছ থেকে লক্ষ্য করার সুযোগ পেল সে। আসমানের দুই বাহুই যথেষ্ট শক্তিশালী, তা তার পেশি এবং শিরা উপশিরার অস্তিত্ব দেখে বোঝা সম্ভব। নিশ্চয়ই শারীরিক কসরত করে সে। মাস্কের উপর থেকে এক পলক রোজার দিকে তাকালো আসমান, তারপর নিজের হাত সরিয়ে নিল সহসায়। রোজাও দূরে দূরে সরে গেল। পুনরায় ফলে মনোযোগ দিল সে। রোজা ভেবেছিল হয়তো ছোট্ট একটা ধন্যবাদ পাবে সে, কিন্তু আসমান হঠাৎ করেই কেমন পরিবর্তিত হয়ে গিয়েছে। রোজা দেখতে পাচ্ছে ফল কাটার সময় তার ঘন ভ্রুজরা বারবার কুঞ্চিত হয়ে আসছে। হয়তো কিছু একটা ভাবছে সে। প্রশ্ন করে তার মেজাজ আরো বিগড়ে দেওয়া থেকে বিরত রইল রোজা। আধ ঘন্টার মাথায় আসমানের কাজ সম্পূর্ণ হলো। চিজ স্প্যাগেটি এবং ফ্রুট সালাদ রোজার প্লেটগুলো আসমানের কিচেনের সঙ্গে লাগোয়া টেবিলে রাখলো। আপনি এত ভালো রান্না করতে জানেন? দীর্ঘ নীরবতার পর বুলি ফুটল রোজার। আসমান তার দিকে এক পলক তাকালো, পরবর্তীতে কিচেন অ্যাপ্রিন খুলতে খুলতে জানালো, শিখেছি। ও কারো কাছ থেকে নাকি আমার মতো ইউটিউব দেখে? রোজা ভেবেছিল এই প্রশ্নের জবাব আসমান দেবে না, কিন্তু কিচেন টিস্যু দিয়ে চুলার চারিপাশ মুছতে মুছতে মৃদু কণ্ঠে আসমান জানালো, একজনের কাছ থেকে। এইটুকুই রোজার খুব বেশি চাপ প্রয়োগ করলো না। আসমান টিস্যু ডাস্টবিনে ফেলতে গিয়ে টেবিলের উপর রাখা তার ফোন কোমল রিংটনে শব্দে বেজে উঠল। কাছাকাছি থাকায় রোজা সেটা তুলে আসমানের দিকে বাড়িয়ে দিল। তবে কলার আইডি সে দেখে ফেলেছে ইতিমধ্যেই, বাবা এই নামেই সেভ করা। আসমান ফোন রিসিভ করলো। রোজার সামনেই নিজে থেকে কিছুই বলল না, অপর প্রান্ত থেকে বলার অপেক্ষা করলো। বিয়ে করেছে শুনলাম। নীরব আসমান, তার অভিব্যক্তিতে পরিবর্তন এলো না। ঠিক বিশ্বাস করতে পারলাম না। এবারেও নিঃশব্দ আসমান। ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাসের শব্দ ভেসে এলো। একবার বললে পারতে। সরি। আস্তে করে বলল আসমান। টেবিলের পাশে দাঁড়ানো রোজা এই প্রথম আসমানকে কাউকে সরি বলতে শুনে হতবাক হয়ে রইল। ওপাশ থেকে কি বলা হচ্ছে তা অবশ্য সে শুনতে পাচ্ছে না, তবুও একটু বুঝতে সক্ষম যে মানুষটাকে আসমান ভীষণভাবে সম্মান করে, তা তার অব্যক্ত দৃষ্টিতেই বোঝা যায়। ঠিক আছে, যা ভালো মনে হয় করো, কিন্তু নিজের কোনো ক্ষতি হয় করো না। আচ্ছা। আমি বাংলাদেশে আসছি আগামী মাসে। তোমার স্ত্রীর সঙ্গে একটু সাক্ষাৎ করা জরুরি। এক মুহূর্তের জন্য ছোটে ছোট চেপে রইল আসমান, পরবর্তীতে জানালো, ঠিক আছে। টেক কেয়ার। ফোনের লাইন কেটে গেল। স্ক্রিনের দিকে এক মুহূর্ত চেয়ে থেকে পরবর্তীতে ফোন ট্রাউজারের পকেটে ভরে ফেল আসমান। রোজার দিকে একবারও আর তাকালো না। একটা ট্রেতে নিজের খাবারগুলো তুলে নিয়ে কিচেন থেকে বেরিয়ে গেল। টেবিলে বসে তাকে সিঁড়ি বেয়ে দোতলায় আড়াল হতে যেতে দেখলো রোজা। নিজের চেহারা নিয়ে এত কিসের রাগ ঠাক যে আজ সামান্য খাবারটুকু পর্যন্ত সামনে বসে খেতে পারে না, মনে মনে ভাবলো রোজা। পরক্ষণে একটা নিঃশ্বাস নির্গত করে খাবারে মনোযোগ দিল। প্রথম চামচ মুখে দিয়ে রোজা স্বীকার করতে বাধ্য হলো, আসমান দারুণ একজন রাঁধুনি। নিজের সুবিশাল অফিস কেবিন রুমের চেয়ারে বসে শহরটার দিকে চেয়ে রয়েছে বাদশা কায়সার। সময়টা পড়ন্ত বিকেলবেলা। দিবাকর ধীরে ধীরে অস্ত যাচ্ছে গগনের পশ্চিম প্রান্তে। তার ছায়া মাখা সোনালি রৌদ্র এসে সম্পূর্ণ কেবিনে আচ্ছাদিত করে তুলছে। দিনের এই সময়টি তার ছেলের ভীষণ প্রিয় ছিল। বর্তমানে যে চেয়ারে তিনি বসে আছেন ঠিক সেখানে আজ থেকে 1 মাস আগেও বসতো তার ছেলে, কিন্তু আজ সেই ছেলে পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। পিতার কাছে সন্তানের লাশ, এই বাক্যটির মর্মার্থ বর্তমানে বাদশা কায়সার তীব্রভাবে অনুভব করছে। তার বাহ্যিক অবয়বে তাকে এক
পরিমিত সত্তার অধিকারী মনে হয় সর্বদাই, কিন্তু তিনি নিজের অন্তর ছিঁড়ে দেখাতে পারছেন না স্নেহের সন্তানের চলে যাওয়া কতটা রক্তক্ষরণ তার হৃদয় হচ্ছে। অনবরত পরপর 5 কন্যার পর একমাত্র পুত্র সন্তান এই নাবেল, অতি আদরের এবং শখের এই সন্তানের খণ্ডিত খণ্ডিত বিখণ্ডিত মরাদেহ তিনি চাক্ষুষ পর্যবেক্ষণ করার মনোবল পাননি। যেদি হোক, কুলাঙ্গার হোক, মেয়ে বাজ হোক, তার নিজেরই অরুজাত সন্তানই তো। তাছাড়া পুরুষ মানুষ একটু একটু ওইরকম করতেই পারে, এটা তাদের জন্মগত অধিকার। পুরুষ মানুষের জন্মই হয় নেতৃত্ব প্রদানের জন্য। সারাদিন কাছে কর্মে ব্যস্ত থেকে রাতে বিরাতে আয়েশ ফুর্তি করতেই মন চাইতেই পারে, এটা খুব একটা দোষের কিছু নয়। কিন্তু তার সন্তানকে এভাবে অকালে চলে যেতে হলো কেন? চিতাবাঘের আক্রমণ? হাস্যকর। এক চরিত্রহীনার পাল্লায় পড়ে তার ছেলে নিজেকে ধ্বংস করার মতন মহাবোকাও তো নয়। সেভাবে মানুষ করা হয়নি তাকে। কপালে হাত ঠেকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেললেন বাদশা কায়সার। বহু পূর্বে তিনি শপথ নিয়েছেন নিজের ছেলের পরিণতির জন্য দায়ী ব্যক্তিকে পাকড়াও করে জ্যান্ত ছাড়বেন না কোনোদিনও। স্যার, নম্র কণ্ঠে সম্বোধন কানে যেতেই চেয়ার ঘুরিয়ে পেছনে ফিরলেন বাদশা। দরজার সামনে আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে ইশারায় ভেতরে আসার অনুমতি প্রদান করলেন। আকাশ এগিয়ে এসে খানিক বিরক্তির সাথে একটা ফাইল রেখে দিল বাদশা কায়সারের সম্মুখে। কেবি গ্রুপের অধিপতি সেটি হাতে তুলে নিলেন। তার সদা নির্ভীক চেহারা ও অদ্ভুত এক বিস্ময় ফুটে উঠল সহসাই। স্যার, আর অস্বীকার করা সম্ভব নয়। আকাশের দিকে তাকালেন বাদশা। তার বিশ্বাসযোগ্য এই ছেলেটি সর্বদাই নিয়ন্ত্রিত ব্যবহার করে থাকে, কিন্তু আজ এর মাঝেও এক উদ্ভ্রান্ততা প্রকাশ পাচ্ছে। প্রথমে আলাউদ্দিন, এরপর নাবিল স্যার, আর এখন চন্দ্র। ডোন্ট ইউ থিঙ্ক দিস ইজ এ ক্লিয়ার সিকোয়েন্স? Sequence of what? কঠোর এবং কর্কশ কণ্ঠে সুতারেন বাদশা, যেন নিজের সর্বশক্তি ব্যবহার করে অস্বীকার করতে চাইছেন পরিস্থিতিকে। আকাশ জবাব দিতে সক্ষম হলো না। দৃষ্টি নামিয়ে তাকিয়ে থাকলো মেঝের দিকে। দীর্ঘ কয়েক মিনিট অস্বস্তিকর নীরবতা ভর করলো সম্পূর্ণ কেবিন জুড়ে। বাদশা ততক্ষণে বেশ মনোযোগী দিয়ে ফাইলটি বারংবার পড়লেন। তার বয়স্ক চেহারায় কপালে কয়েক সারি চিন্তার ভাঁজ পড়ল। চোয়াল ঝুলে পড়ল এক প্রকার হতাশায়। কিছুটা দূরে থেকে পিনপতন নীরবতায় মাঝেও কে 20 সাম্রাজ্যের অধিপতির দ্রুতগতির হৃদস্পন্দন ধ্বনিত স্পষ্ট কর্ণগোচর হচ্ছে আকাশের। শীতল বাতাস ছড়িয়ে দেয়া সত্য এসির প্রভাব কাটিয়ে তার মাথা থেকে একটি আতঙ্কের ঘামের ফোঁটা টলটল করে নামছে নিচের দিকে। বাদশা কায়সারের কম্পিত কণ্ঠস্বর প্রতিধ্বনি হলো হঠাৎই। তোমার কি ধারণা ও বেঁচে আছে? এই প্রশ্নের উত্তর করার দুঃসাহস আকাশ প্রদান করল না। নীরবে তাকিয়ে রইল বাইরে শহুরে দৃশ্যের পানে। ফাইলটা সরিয়ে রাখলেন বাদশা, নিজে অনুসরণ করলেন আকাশের দৃষ্টি। দ্বিতীয় দফায় নীরবতা নেমে এলো, তবে তা দীর্ঘস্থায়ী হওয়ার পূর্বে বাদশা জিজ্ঞেস করলেন, ওই মেয়েটার কি খবর? এক্সপার্ট টিম কাজ করছে, কিন্তু তার অবস্থান যেন সম্ভব হচ্ছে না। তৎক্ষণাৎ যান্ত্রিক কণ্ঠস্বরে জবাব দিল আকাশ। বাদশা মুহূর্ত কয়েক কি যেন ভাবলেন। সামান্য একটা কলকাল এতগুলো দিন ধরে এক্সপার্টদের চোখে ধুলো দিয়ে আড়ালে রয়েছে। বিষয়টা মানতে পারলাম না। আমি দুঃখিত স্যার, স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আমাদের টিমের কিছু সীমাবদ্ধতা রয়েছে। দ্য গার্ল ইজ বিং প্রোটেক্টেড। আকাশ চুপ করে রইল, মাথা তুলে তার দিকে তাকালেন বাদশা। বাইরে অস্তমিতের আভা ছেলেটির কঠোরতাপূর্ণ চেহারা প্রতিফলিত হচ্ছে। কলপ দেয়া চুলের মাঝেও গুটি কতক পরিপক্ক চুল রূপন্যাস চিকচিক করছে। আমি জানি তুমি নিজেই একই ধারণা করেছো আকাশ। যে মেয়েটিকে রক্ষা করা হচ্ছে, খুব সম্ভবত এর পেছনে কোনো রাঘব বোয়ালের হাত রয়েছে। রাঘব বল নাকি হাঙ্গর তা তো সময় বলে দেবে। অদ্ভুত হাসিতে আবর্তিত হলো বাদশা কায়সারের অধর যুগল। কপালে 2 আঙুল ঠেকিয়ে তিনি ইপসি উঁচু করে ব্যক্ত করলেন, মেয়েটির বাবা না কি যেন? দাদু ইউনুস রহমান, হসপিটাল ক্যান্সার ইউনিট, কেবিন নং 18। একটানা বলেই গেল আকাশ। তাতে সন্তুষ্টি প্রকাশ পেল বাচ্চার দৃষ্টিতে। 3 ইঞ্চি 2 দৈর্ঘ্যের অধিকারী কাঁচা
পাকা সংমিশ্রণে তৈরি দাড়িতে হাত বুলে আদেশ দিলেন। তুলে ফেলাও, কান টানলে মাথায় এমনিতেই এসে হাজির হবে। নীরব সম্মতি জ্ঞাপন করে আকাশ উল্টো ঘুরল। আজ্ঞা পালনে বিলম্ব ব্যতীত কার্যক্রমে লিপ্ত হবে সে। তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইলেন বাদশা। গাড়িতে হাত বুলাতে থাকলেন। তার কপালে পুনরায় চিন্তার ভাঁজের উদয় হলো। একটি পরীক্ষা করছেন তিনি। এই পরীক্ষার ফলাফল শূন্য হওয়ায় শ্রেয়, কিন্তু রাঘব ফলের বদলে যদি জালে কোনো মেশিন ধরা পড়ে তাহলে কি করবেন তিনি? সেই মেশিনকে ভেঙে গুড়িয়ে দিতে হবে আরও একবার। মার্বেল ভবন। অস্বস্তি নিয়ে হলরুমে কাগজে বসে আছে রোজা। তার মুখোমুখি বসে পায়ের উপর পা তুলে তার উপরই আবার ল্যাপটপ রেখে কিছু করে চলেছে চারুলতা। মেয়েটার পরনে আজ টি শার্টের বদলে টপ, সঙ্গে 3/4 প্যান্ট, গোলাকার ফ্রেমের চশমার লেন্সের আড়ালে খানিক ফ্যাকাশে বর্ণের চোখজোড়া এক মাধুর্যের দ্যুতি ছড়াচ্ছে। আসমান বাসায় নেই। সে গতকাল রাতেই কোথাও বেরিয়েছে। অবশ্য কোথায় গিয়েছে এবং কেনই বা গিয়েছে তার কোনো ধারণা রোজার নেই। ঘুম থেকে উঠে ফ্রিজের সাথে চুমুক দিয়ে আটকানো ছোট্ট একটা নোট পেয়েছিল সে। উইল বি লেট। এইটুকু লেখাটুকুই বুঝতে বেশ বেগ পেতে হয়েছে রোজাকে। হয়তো খুব তাড়াহুড়ো লিখেছে, না হলে বিরক্তি নিয়ে লিখেছে যে এই তো বেশি, না হলে আসমান উধাও বলেও আরেকটা চোট পোহাতে হতো তাকে। বাড়ি ফাঁকা পেয়ে আজ তাই গোটা সকাল রোজা একা একা চিন্তা ভাবনা করে কাটিয়েছে কিভাবে দাদুর চিকিৎসার জন্য টাকা জোগাড় করবে। আসমান নাবিলের বেলায় 5 লাখ টাকা দিয়েছিল, তেমনটি চুক্তিবদ্ধ হয়েছিল তারা, কিন্তু চন্দ্রর বেলায় সেসব নিয়ে কোনো কথাই হয়নি। তাদের মাঝে যে কন্ট্রাক্ট, তাতে নিজেকে রক্ষা করে বিনিময়ে আসমানকে সহযোগিতা করছে রোজা, টাকার বিনিময় নয়। তাই আসমানের কাছে নতুন করে টাকা চাইতো তার লজ্জাবোধ হচ্ছে। এমনিতেও এই মিথ্যা সম্পর্কের বাহানায় তার সম্পূর্ণ ভরণ পোষণের বর্তমান আসমানের উপরেই নির্ভরশীল। নিজে থাকা খাওয়ার জন্য কোনো অতিরিক্ত খরচ তাকে করতে হচ্ছে না। সেটা প্রচুর অর্থের মালিক, কিন্তু তাই বলে কি তাকে এভাবে ব্যবহার করা সম্ভব? রোজার বিবেকে বাজছে। অর্থের যে খুব প্রয়োজন, তার কি করবে? সন্ধ্যা পর হাজি চারুলতা। নিজের বানানো পুডিং নিয়ে এসেছিল সে। আসমান নেই জেনে আর ফিরে যায়নি। গল্প জুড়ে দিয়েছে রোজার সঙ্গে। যেহেতু ডেলিভারি দেওয়ার সময় চারুলতা তাকে একবার দেখেছিল, তাই নিজের অতীত নিয়ে খুব একটা মিথ্যে বলেনি রোজা। সত্যির সঙ্গে মিলিয়ে মিশিয়ে তার এবং আসমানের অদ্ভুত এক প্রেম কাহিনী তৈরি করেছে সে। সেই ছিল কি বৃষ্টিমুখর রাত। একটা হোটেল রুমে নীলের সঙ্গে রাত্রি যাপন করেছে আরিয়া। অন্য সব কাস্টমারের মতো নীলকে ভুলে যেতে পারেনি সে, যেমন পারেনি নীল নিজে। পেরিয়ে যায় কতগুলো দিন। হঠাৎ একদিন বাড়তি উপার্জনের আশায় সে যখন চারুলতাকে কিছু ডেলিভারি দিতে আসে, তখন নিজেকে পেন্ট হাউসের জানলা থেকে আরিয়াকে দেখতে পায় নীল। তারপর আর কি, চলে অনুসরণ। আরিয়ার কষ্টের জীবন সহ্য করতে না পেরে নীল বিয়ের প্রস্তাব দেয় তাকে। তৎক্ষণাৎ আরিয়াও খুশিতে অশ্রুসিক্ত হয়ে নীলের বুকে ঝাঁপিয়ে পড়ে, ভালোবাসা জাহির করে। লায়লা মজনুর অমর প্রেম কাহিনীর শুভ সমাপ্তি ঘটে। নিজের কাহিনী শুনে নিজেই তাজ্জব বনে গেছিল রোজা। কিভাবে সম্ভব হলো তার পক্ষে সব থেকে বকওয়াস এই গল্প রচনা করা? সাহিত্যের নোবেল পরের বছর তার নামে উৎসর্গ হলো বলে শুধু সময়ের অপেক্ষা মাত্র। তার সব কথা শুনে চারুলতা মুচকে এসে বলেছিল, তাই বুঝি? মেয়েটির হাসির অন্তরে কত কি লুকোইতেছিল তা উদ্ঘাটনে ব্যর্থ রোজা। নিজের ভাইয়ের মতন বোনটিও যেন রহস্যের চাদরে ঘেরা। যদিও সাদা উৎফুল্ল থাকে না, তবু অদ্ভুত এক অমানিসার অস্তিত্ব তার অভাবে টের পেতে বেগ পোহাতে হয় না রোজাকে। কিছুক্ষণ আগেই রোজার পরনে কামিজের সেলাই খুলে যাওয়ার অংশ নিয়ে কথা ওঠে। সে আগে খেয়ালই করেনি টান খেয়ে কখন খুলে গিয়েছে পোশাক আশাক নিয়ে তার কথা ড্রেসিং রুম পর্যন্তই গড়ায়। রীতিমতো তোলপাড় চালিয়ে বেছে বেছে গোটা 3 শাড়ি আর 4 কামিজ বাদে সব কিছুই ভাগাড়ে ফেলেছে চারুলতা। তারপর ল্যাপটপ নিয়ে বসে যায় নিজের ভাবির নতুন পোশাকের অনলাইন শপিংয়ে। এটা দেখো আরিয়া। চারুলতা ল্যাপটপের স্ক্রিন ঘুরিয়ে ধরতেই রোজা ভাবনা জগৎ থেকে বাস্তবে ফিরল। চোখ পিটপিট করে দেখল ফ্লোরাল প্রিন্টের কিছু ফ্রক। দৈর্ঘ্য রোজা হাঁটুর নিচ অবধি পড়বে, সঙ্গে চাইলে প্যান্টের ব্যবস্থা রয়েছে। সুন্দর না?
ম শব্দটি উচ্চারণ করতে হলো না রোজার কণ্ঠ থেকে নিচের ট্যাগে দৃষ্টি আটকে গেল তার। 4,000 টাকা একটা মাত্র ফ্রক কিনা 4,000। রোজাকে হতবাক হয়ে তাকে দেখে যেন বিনোদিত হলো চারুলতা। হাসতে হাসতে জানালো, এগুলো ইম্পোর্টেড, চীন আর কোরিয়া থেকে আসে। জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজে নিল রোজা। বুঝতে পারলো না তার কি বলা উচিত। চারুলতা থেমে নেই। কারসর সরিয়ে সে একটার পর একটা দেখিয়ে চলছে। 5, 10, 20, 30,000 এমনকি লাখেও গিয়ে ঠেকলো। কিছু শাড়ি শেষমেশে 45,000-এর আসমানি বর্ণের এক গাউন থামলো চারুলতা। মিষ্টি এসে জানালো, মনে হচ্ছে রংটা তোমাকে দারুণ মানাবে। হাসার চেষ্টা করলো রোজাও হাসির শব্দে আর্তনাদের মতোই শোনালো। ঘামতে শুরু করেছে সে। কি করবে? এই পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি লাভ করবে? আগামী সপ্তাহে ইউফোরিয়া সোসাইটির ইয়ার পার্টি রয়েছে। সদস্য হিসাবে সকলে সপরিবারে যোগদান করবে। আমাদেরও যেতে হবে। রেমান পরিবারের পুত্রবধূ হিসেবে যথাযথ প্রদর্শন প্রয়োজন। হালকা চোখ টিপ দিতে চারুলতা তাতে কিছুটা বিব্রত করলো রোজা। এই মেয়ে আবার সেদিন শরবত খাইয়ে উপদেশ দেওয়ার মতন কাহিনী করবে না তো? রোজা ইতস্তত ভাবে বোধ করলো চারুলতা ল্যাপটপটা নিজের দিকে ঘুরিয়ে আরো কিছু অপশন দেখতে দেখতে সে বলল, এটা আমার উপহার থাকবে ননদিনী হিসেবে তোমার জন্য। আমি একজন ফ্রিল্যান্সার। অতিরিক্ত তথ্যটুকু চারুলতা কেন প্রদান করেছে তা উপলব্ধি করতে ব্যর্থ রোজা। ফ্রিল্যান্সারদের উপার্জন এই দেশে মোচো নগদ নয়। তাছাড়া রেবান পরিবার যথেষ্ট সম্পদশালী, নাহলে এমনভাবে একটি গোটা পেন্ট হাউস ফ্ল্যাট এবং পোর্শের মতন গাড়ির মালিক হওয়া প্রশ্নই ওঠে না। রোজাকে দেখিয়ে একের পর এক পোশাকের অর্ডার দিতে আরম্ভ করলো চারুলতা। মূল্য হিসাব করতে করতে রোজা রীতিমতো বুক ধরফর করতে আরম্ভ করেছে। অবস্থা চারুলতাকে সে আর থামাতে তার হাত চেপে ধরল। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস, অনেক হয়েছে, আর নয়। রোজা আতঙ্ক লক্ষ্য করে একগাল হাসল। চারুলতা হাসলে তার গালে চুল পড়ে। বেশ মিষ্টি লাগে দেখতে। পিউ দুলে দুষ্টমির ভান করে সে বলল, ডোন্ট ওয়ারি, ব্রো হ্যাজ প্লাটিনাম কার্ড। সে প্লাটিনাম কার্ড থাকুক আর কোহিনূর কার্ড থাকুক, তোমার ভাই এসব দেখলে আমাকে 19টা ছুরির গুঁতো দিবে না, কিংবা কেটে কুটে বুড়িগঙ্গায় ভাসাবে না, তার গ্যারান্টি কি? বলতে চাইলো বলতে পারলো না। রোজা শুধু জোরপূর্বক হাসলো। কি যেন এক মজাদার কথা বলছে চারুলতা। ঠিক তখনই বিকট রিংটোনে বেজে উঠল রোজার ফোন। এক উদ্ভট মেটালিক ব্র্যান্ডের কর্কশ কণ্ঠে গান না বলে তাকে অবশ্য শব্দ দূষণই বলা শ্রেয়। ফোনের থেকে দূরে থাকলে রিংটনে না শোনা কিংবা ঘুমে থাকলে উঠতে না পারার ঝামেলা থেকে রেহাই পেতে এমন করেছে রোজা। দাদু যেহেতু হাসপাতালে, তাই যে কোনো মুহূর্তে এমার্জেন্সির জন্য প্রস্তুত থাকতে হয় তাকে। পেন্ট হাউসের প্রশান্ত পরিবেশের মাঝে উৎকট শব্দটি চারুলতাকে পর্যন্ত হতচকিত করে তুলল। রোজা দ্রুত হাতে ফোন তুলে দিল। কলার আইডিতে ডক্টর ওয়াসিম আহমেদ নামটি ফার্স্টেই দেখে রোজার বুকটা যেন মোচড় দিয়ে উঠল। তার দাদুর ডাক্তার রাত বাজে 8টা। এর আগে মাত্র একবারই রাতে তিনি কল দিয়েছিলেন রোজাকে। প্রায় শেষ হয়ে গিয়েছিল সব আশায় সেদিন, কিন্তু স্রষ্টার আশীর্বাদে সে যাত্রায় রক্ষা পেয়েছিলেন ইউনুস রহমান। কিন্তু এবার হ্যালো। কাপা কণ্ঠে ফোন রিসিভ করলো রোজা। দূরে সরে দাঁড়ালো চারুলতার থেকে। ডক্টর ওয়াসিমের চাপা কণ্ঠস্বর শোনা গেল দ্রুতই। মিস রোজা? জি বলুন ডক্টর, কোনো সমস্যা? আমি কি আসবো এক্ষুনি? দাদু ঠিক আছে? আপনার দাদু ঠিক আছেন, কিন্তু কিন্তু বিস্মিত হলো রোজা, তথাপি কণ্ঠস্বর শান্ত রাখার চেষ্টা করলো সে। রোজা, আমি জানি না বিষয়টি ঠিক কেমনভাবে আপনাকে বলা উচিত। আই থিঙ্ক সামথিং ফিস ইজ গোয়িং অ্যারাউন্ড হেয়ার। মানে একটু বুঝিয়ে বলবেন প্লিজ? তার কণ্ঠে আকুতি ঝরে পড়ল। ডক্টর ওয়াসিম দ্রুত কণ্ঠে বললেন, আজ সন্ধ্যায় 2 জন লোক আসে হাসপাতালে। আমার কাছ থেকে আপনার দাদুর সম্পর্কিত বিভিন্ন তথ্য জিজ্ঞাসা করে। আমি প্রথমে রাজি হইনি ইনফরমেশন শেয়ার করতে, এটা হাসপাতালের পলিসির বাইরে। কিন্তু কর্তৃপক্ষ ফোন করে আমাকে জানায় যে তাদের যেন
সর্বরকম সহযোগিতা করা হয়। তারা চলে যাওয়ার পর কিছুক্ষণ আগেই দেখলাম জন তিনেক লোক আপনার দাদুর কেবিনের দিকে যাচ্ছে। নার্সকেও বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি আপনাকে জানানোর কথা নয়, আমার উপর মহলে নিষেধ রয়েছে, কিন্তু একজন ডাক্তার হিসাবে নিজের রোগীর প্রতি দায়িত্ব আমি কিছুতেই অবহেলা করতেই পারি না, আর মানুষ হিসাবেও নয়। রোজার পা ভেঙে আসছিল, কিন্তু দেয়ালে হেলান দিয়ে সে নিজেকে রক্ষা করলো। মুহূর্তেই থরথর করে কাঁপতে লাগলো তার সমস্ত শরীর। সামন ভেরি পাওয়ারফুল ইজ ট্র্যাকিং টু ডু সামথিং। খুব বেশিক্ষণ ট্যাকেল দেওয়া সম্ভব নয় আমার পক্ষে। ডক্টর প্লিজ 1 ঘন্টা, শুধুমাত্র 1 ঘন্টা সময় দিন আমাকে। আমি এক্ষুনি আসছি প্লিজ। রোজার 2 নয়ন অশ্রুতে উপচে গড়াতে আরম্ভ করেছে। ডক্টর ওয়াসিম এক মুহূর্ত নিশ্চুপ থাকলেন, তারপর অতঃপর জানালেন, ঠিক আছে, 1 ঘন্টা আমি যে কোনো অজুহাতে ঠেকিয়ে রাখার চেষ্টা করছি। ধন্যবাদ ডক্টর, ধন্যবাদ ডক্টর, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি আসছি। আমার দাদুর কিছু হতে দেবেন না প্লিজ। ফোন কেটে দিল রোজা। শরীর ছেড়ে দিয়ে হুড়মুড় করে পড়ে যেতে নিচ্ছিল সে, কিন্তু চারুলতা শেষে ধরে ফেল তাকে। চিন্তিত কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে আরিয়া? কোনো দুঃসংবাদ মনে হচ্ছে? জবাব দেওয়ার মতন অবস্থা রোজা নেই। কাউচে পড়ে থাকা আসমানি হুডি নিয়ে সে এক ছুটে ড্রেসিং রুমে ঢুকলো। কুর্তির সাথে পরার জন্য একটা জিন্স প্যান্ট রয়েছে তার, সেটাই পরে পায়ে গলিয়ে সোজা ছুটলো কিচেনে। নিজের হ্যান্ড ব্যাগে ভরে নিল কিচেন হাফ নাইফ এবং মরিচের গুঁড়োর কৌটো। সামন ভেরি পাওয়ারফুল যে হোম কেয়ারের মতন স্বনামধন্য এক বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষকে পর্যন্ত বাগে আনতে সক্ষম, বুঝতে বাকি কিছুই নেই রোজার। কে বিক্রম? তার দাদুকে রক্ষা করতে হবে ওই শিকারীদের হাত থেকে। আগেই কেন ব্যবস্থা না নিয়ে মারাত্মক ভুল করে ফেলেছে সে। নিজেই নয়, বরং দাদুর নিরাপত্তার কথা ভাবা উচিত ছিল। কিন্তু হোম কেয়ারের মতন বেসরকারি প্রতিষ্ঠান কারো কবজায় যাওয়া সম্ভব, এটা কল্পনা করতে পারেনি সে। অর্থের সম্মুখে ক্ষমতা ঝুঁকতে বাধ্য। আজ নতুন করে আবার প্রমাণিত হলো অর্থই প্রকৃত ক্ষমতা। রোজার মস্তিষ্ক বর্তমানে নিজের দাদু ছাড়া আর কিছুই ভাবতে সমর্থ নয়। দুঃসাহসের ডানায় ভর করে সে এগোতে দরজা দিকে এগোলো। সরলতার কণ্ঠস্বর তাকে রুখে দিল তৎক্ষণাৎ। আরিয়া, হোয়াট ইজ হ্যাপেনিং? চরকির মতন পেছনে ঘুরে তাকালো রোজা। মায়াবী মেয়েটির মুখায়বে প্রথমবারের মতন এক অদ্ভুত কঠোরতা ছাপ লক্ষ্য করলো চারুলতা। হতবাক হয়ে রইল। হোম কেয়ার হসপিটাল, ক্যান্সার ইউনিট, কেবিন নং 18। নীল ফিরে আসলে বলবেন। এইটুকু চারুলতাকে বিন্দু মাত্র কথা বলার সুযোগ না দিয়ে রোজা বেরিয়ে গেল বাইরে। তার যাওয়ার পথে একদৃষ্টে তাকিয়ে থাকলো চারুলতা। 1 ঘন্টা পর চারুলতা হলরুমে একের পর এক চক্কর কেটে চলেছে। অদ্ভুত এক আশঙ্কায় তার হৃদস্পন্দন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। দরজায় লকে কার্ড পাঞ্চের শব্দ আসতে উত্তেজিত হয়ে ফিরে তাকালো সে। দরজা খুলে ভেতরে ঢুকলো আসমান। তার হাতে একটা প্যাকেট, সেই প্যাকেটে শোভা পাচ্ছে একজোড়া চকচকে বর্ণের ধাতব নানচাক। আতঙ্কিত চারুলতাকে দেখে আসমান থমকে পড়ল। ভ্রু উঁচু করে চাইলো এই অভিব্যক্তি তার প্রশ্ন। আরিয়া, একটু আগে কোনো প্রকার সময় নষ্ট না করে ব্যাখ্যা দিল চারুলতা। ব্যাখ্যা সমাপ্ত হতে আসমান পুনরায় উঁচু ঘুরে এগোলো দরজার দিকে। একটা প্রশ্ন পর্যন্ত করল না। আমিও আসি? না, আসমানের কঞ্চ প্রতিধ্বনি হলো সমগ্র হল জুড়ে। পেছনে ফিরেও তাকালো না সে। চারুলতাকে রেখে সোজা বেরিয়ে গেল দরজার বাইরে। করিডোরে ধরে লিফটের দিকে হাঁটতে হাঁটতে নিজের ফোন বের করে একটা নাম্বার ডায়াল করলো আসমান। ওপাশ থেকে রিসিভ হতে বহুদিন বাদে প্রথমবারের মতন আসমান নিজে থেকেই বলে উঠল, নিহাত। রোজার বয়স তখন 3। সবেমাত্র ঘড়ি হাতে স্লেটে আঁকিবুকি করতে শিখেছে। বাবা মায়ের অতি আদরের একমাত্র সন্তান। একমাত্র অবশ্য আর বেশি দিনের জন্য বজায় থাকার কথা ছিল না। খুব দ্রুতই পরিবারটিতে যুক্ত হতে যাচ্ছিল এক নতুন সদস্য। মর্মান্তিক এক অগ্নিকাণ্ড পার্শ্ববর্তী বিল্ডিংয়ের রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অদ্ভুত আগুন দাবানলের মতন ছড়িয়ে পড়ে আশেপাশের 3টি স্থাপনায়। ফায়ার সার্ভিসের 25টি ইউনিট প্রায় 12 ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নিদেবতাকে, কিন্তু ততক্ষণে প্রাণহানি
50 আহত অজানা প্রলয়ঙ্কারী সেই দুর্ঘটনায় নিজের সর্বস্ব বিসর্জন দেয়া রোজার পরিবার শব্দটির মর্মার্থ উপলব্ধির আগেই পরিবার হারিয়ে এতিম হয়ে পড়ে সে এই পৃথিবীর বুকে। প্রায় মুমূর্ষু অবস্থায় রক্ষা করা সম্ভব হয়েছিল রোজাকে। রক্ষকের ভূমিকায় যথারীতি আবির্ভূত হয়েছিলেন তার মারা নিজের সন্তানের জন্য সবকিছু করতে সক্ষম। তার এক নিদর্শন পৃথিবীর বুকে স্থাপন করে দিয়ে গিয়েছিলেন তিনি। কোলে তুলে বারান্দা থেকে ফায়ার সার্ভিসের টিমের সেফটি নেটে ছুড়ে দিয়েছিলেন রোজাকে, কিন্তু নিজেকে এবং স্বামীকে রক্ষা করতে পারেননি। ছড়িয়ে পড়া আগুন, উত্তাপ এবং ভয়ঙ্করী কালো ধোঁয়া বিষিয়ে তোলে তাদের শ্বাসনালী। গর্ভবতী মা এত ধকল সহ্য করতে পারেননি। ইহলোক ত্যাগ করেন নিজের স্বামীর বুকে মাথা রেখে। স্ত্রীর মৃতদেহ আগলে নিয়ে পৃথিবীতে জীবিত থাকার সকল ইচ্ছে হারিয়ে ফেলেছিলেন স্বামী। যদিও নিজের একমাত্র সন্তানের জন্য নিজেকে উৎসর্গ করবেন সিদ্ধান্ত নিয়েই ছিলেন, কিন্তু শ্বাসনালীর 90% পুড়ে যাওয়ায় নিজের ভালোবাসার স্ত্রী এবং অভূমিষ্ঠ সন্তানকেই অনুসরণ করেন তিনি। নিজের বাবা এবং সৃষ্টিকর্তার ভরসা ইহলোক রেখে যান নিজের যক্ষের থন। নিজের বড় ছেলেকে হারিয়ে মুষড়ে পড়েন ইউনুস রহমান। পিতৃমাতৃহীন রোজাকে আগলে নেন নিজের বুকে। নিজের মুমূর্ষ ছেলের হাত ছুঁয়ে ওয়াদা করেছিলেন তিনি রোজাকে গড়ে তুলবেন, সুন্দর একটি জীবন দান করবেন। নিজের জীবনের সকল সঞ্চয় ব্যবহার করে কেনা ফ্ল্যাটের ছোট ছেলের সঙ্গে থাকতেন তিনি। রোজাকেও নিয়ে যান সেখানেই। প্রথম কয়েক বছর বেশ ভালোই চলছিল সবকিছু। ছেলে তার এবং ভাতিজির বেশ খেয়ালই রাখত। নামি দামি একটি সরকারি স্কুলেও ভর্তি করিয়ে দিয়েছিল সে রোজাকে। স্নেহ করতে যথেষ্ট, কিন্তু বিপত্তি ঘটে ছেলেটার বিয়ের পরপরই। এক ধনী দুলালির সঙ্গে প্রণয় সম্পর্ক ছিল তার। বেশ কাঠখড় পুড়িয়ে সেই সম্পর্কের পরিণতি দান করেন ইউনুস রহমান। খুব শখ করে বউ তুলে আনলেন নিজের বাড়িতে। ভালোই হবে, তার রোজা একজন মায়ের মতন মানুষকে জীবনে পাবে, কিন্তু তিনি কোনোদিনও কল্পনাও করেননি তার সেই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। বছর করতে ধনী মেয়ের সত্যিকারের রূপ বাইরে আসতে শুরু করে। বৃদ্ধ শ্বশুর এবং এতিম ভাতিজির জন্য খাটতে সে ইচ্ছুকই নয়। স্বামীর সঙ্গে আলাদা ঘর চায়, তাছাড়া তারও সন্তান আসতে চলেছে। এমন পরিবেশে নবজাতকের জন্য মোটেও উপযোগী নয়। আলাদা থাকতে হবে, কিন্তু কেন থাকবে? ফ্ল্যাট তো আগেই ছেলের নামে লিখে দিয়েছিলেন ইউনুস রহমান। এই বাড়ি তার ছেলের, তিনি চলে গেলেই হয়। ইউনুস রহমান হতভম্ব হয়ে পড়েছিলেন তখন যখন দেখলেন নিজের ছেলেও আজ তার পক্ষে নিল না। অত্যন্ত আত্মমর্যাদা সম্পূর্ণ ইউনুস কিছুদিনের মধ্যেই রোজার হাত ধরে বেরিয়ে আসেন সেই ফ্ল্যাট থেকে। মাথার উপরে খোদা আছেন, তিনি রিজিকের ব্যবস্থা করবেনই। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস! ছেলের স্ত্রীর বিলাসিতায় লাখ টাকার পামেরিয়ান কুকুরটিও পর্যন্ত স্থান পেয়েছিল বাড়িতে, অথচ জলজন্ত শ্বশুর এবং ভাতিজিকে জায়গা দিতে কষ্ট হয়ে যায়। কৌতুক হাসি হেসেছিলেন ইউনুস। অতঃপর রোজাকে নিয়ে এক নতুন জীবন যুদ্ধ শুরু হয় তার। একটা বেসরকারি ব্যাংকে গার্ডের চাকরি নেন। সকালে চাকরি করতেন, সন্ধ্যায় আশেপাশের বাড়ির ছেলে মেয়েদের টিউশনি পড়াতেন। তাই দিয়ে রোজার ভরণ পোষণ থেকে আরম্ভ করে পড়ালেখার ব্যবস্থা করেছিলেন। নাতনিও যেন তার কষ্ট বুঝতে শিখল, দুর্দান্ত ফলাফল করতে লাগলো। কিন্তু যত উপরে ক্লাসে উঠলো ততই ভালো পড়াশোনার চাহিদা বাড়ল। রোজার ইচ্ছে ছিল একজন ইঞ্জিনিয়ার হবে, নিজের প্রজেক্টে তৈরিকৃত বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনবে, সেই ফ্ল্যাটে দাদুকে নিয়ে থাকবে, তাকে নিয়ে হজ করতে যাবে মক্কায়। তারপর একদিন নিজের উপার্জনে কেনা গাড়িতে করে দাদুকে নিয়ে বেড়াতে যাবে চাচার বাসায়। কত শত স্বপ্ন বোনা ছিল দাদু আর নাতনির ছোট্ট সংসারে, কিন্তু কালবৈশাখী ঝড়ের মতন সবকিছু এলোমেলোই করে দেয় একটি দুর্বিষহ ঘটনা। ইউনুস রহমানের শরীরে বাসা বাঁধে মরণব্যাধি, ক্যান্সার, এবং তারপর আর কিছুই কোনোদিন ঠিক হয়নি। বইটা পড়ার স্বপ্ন বিসর্জন দেয় রোজা। হন্য হয়ে কাজ খুঁজতে শুরু করে নিজের দাদুর উন্নত চিকিৎসার আশায়। একে একে গ্রামের বাড়ি, জমি, পুরাতন বাড়ি, একটি মাত্র পুকুর, সব কিছু হাতছাড়া হয়। চাচার কাছে হাত জোর করেও লাভ হয়নি। চাচির পায়ে ধরে কেঁদেছিল রোজা। ভিক্ষে চেয়েছিল দাদুর জন্য, যেই মানুষটা তার প্রয়োজনে নিজের সম্পূর্ণ জীবনকে উৎসর্গ করেছে, তার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল রোজা, কিন্তু লাভ হয়নি। সম্পদের কালো চশমা তাদের বিবেক বুদ্ধি ঢেকে দিয়েছিল, মুছে দিয়েছিল সকল মানবিক মূল্যবোধ। রোজার আজও স্মরণ হলে কান্না পায়। তার চাচা দুইটি
1,00,000 টাকার বান্ডেল তার গায়ে ছুড়ে দিয়ে বলেছিলাম, ভালোই তো শরীর বানিয়েছিস, ওইটা বিক্রি করতে পারিস না? এমন কথার পর সেই টাকার বান্ডেল হাতে লাগানোর মতন পাপ কার্য রোজা করেনি। তারপরে কাহিনী বর্ণনা করার মতন তেমন কিছুই নেই, তা শুধু হৃদয়ের অনুধাবনের ব্যাপার। একটি দীর্ঘশ্বাস ফেলেন ইউনুস রহমান। অতীতের রোমন্তে তার সমস্ত হৃদয় কেমন চেপে আসছে বিষাদে। মাতৃহীন 2 ছেলেকে কোলে পিছে করে বড় করেছিলেন তিনি। একজন হলো মানুষ, আরেকজন অমানুষ। এই ব্যর্থতার দায় কি আদতেও তার চোরে কি একটি বারের জন্য দেখতে আজ বটে ইচ্ছে করছে। অন্তিম সময় ঘনিয়ে এসেছে বলেই কি এমন ইচ্ছে? খোদাই ভালো জানেন। রোজা রহমানের সঙ্গে খুব শখ করে নিজের প্রিয় চঞ্চল পাখিটির নাম যুক্ত করে দিয়েছিলেন চড়ুই। একদম চড়ুইয়ের মতোই তার আশেপাশে সর্বক্ষণ কিচিরমিচির করে বেড়াত। মেয়েটির মায়া ঝরা মুখের দিকে তাকিয়ে যেন পাষাণের হৃদয়ও গলে যেতে বাধ্য, কিন্তু অমানুষের হৃদয় তো তাতেও গলে না। ঘণ্টাখানিক আগে 2 জন লোক কেবিনে এসেছিল। প্রথমে কিছু একটা খটকা লেগেছিল তার। 1.5 বছরের রোজা বাদে তার অন্য কোনো পরিবারের সদস্য তাকে দেখতে আসেনি। অবশ্য তাদের এখন নিজের পরিবার বলে গণ্য করেন না তিনি। কিন্তু এরা কারা? নার্স জানায় তারা নাকি সুদূর যুক্তরাজ্য থেকে আগত ক্যান্সার বিশেষজ্ঞ রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করতে এসেছে। তারপর আর বিষয়টি নিয়ে খুব বেশি ভাবেননি তিনি। ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছেন। বর্তমানে জাগ্রত হয়ে অলস মুহূর্ত পার করছেন। নার্সও নেই কেবিনে। যান্ত্রিক শব্দ করে বাসে থাকা হার্ট মনিটর ব্যতীত সবকিছুই নীরবতার চাদরে আচ্ছাদিত। হঠাৎ মৃদু ধ্বনি তুলে কেবিনের দরজাটি খুলে গেল। ভেতরে প্রবেশ করলো কেবিনেরই পোশাক পরিহিত একজন লোক। কেবিন পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা প্রতিদিন একবার করে কেবিন বয় আসে, কিন্তু তাকে ইউনুস রহমান চেনেন। এই কেবিন বয় ভিন্ন কেউ। সার্জিক্যাল মাস্ক পরে থাকার দরুন চেহারা দেখা না গেলেও শক্তিশালী দৈহিক অবকাঠামো ঢাকা সম্ভব নয়। তুমি কে? রুমি কোথায়? গত প্রায় 3 মাস যাবৎ উনি রুমি নামের একটি ছেলে তার কেবিনে রুমে কাজ করে আসছে। সুখে দুঃখের আলাপে তার ছেলেটির সঙ্গে যথেষ্ট সখ্যতা করে উঠেছিল। ইউনুস রহমানের প্রশ্নে নতুন কেবিন বয় হেসে বলল, রুমি 1 মাসের ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছে। ও, তা এমন মুখ ঢেকে রেখেছো কেন? আমি ক্যান্সারের রোগী, শ্বাসের রোগী নই। শুষ্ক কঞ্চে কিঞ্চিত হাসলেন ইউনুস। তাতে কেবিন বয় আস্তে করে নিজের মাস্ক নামিয়ে ছকছকে এক হাসি উপহার দিল ছেলে তাকে। ছেলেটির মুখপানে কয়েক মিনিটে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন তিনি, কারণ ছেলেটি সুদর্শন। এক বেসরকারি হাসপাতালে কেবিন বয় চরিত্র যেন তাকে মানানসই লাগছে না। বিশেষ করে ডান কানের লতিতে চকচকে বর্ণের একটি পাথরের দুল বেশ নজর কাটছে। পুনরায় মাস্কটি মুখে চড়িয়ে সে এগুলো বেডের পাশে বসে পড়লাম। আপনার এখন ঘুম দরকার, আপনি ঘুমান, আমি এখানে আছি। কথাগুলো সাধারণত নার্স বলে থাকে, তবে ইউনুস রহমান খুব অবাক হলেন না। রুমিও প্রায় রাতেই তার কাছে বসে থাকতো। হয়তো এই ছেলেটিকেও যাওয়ার আগে বলে দিয়ে থাকতে পারে, তাই তিনি বেশি না ভেবে চুপ বুঝলেন। কিছুক্ষণ পর অনুভব করলেন কেবিন বয় ছেলেটি তার কপালে ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছে। হন্তদন্ত হয়ে হোম কেয়ার হসপিটালের গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে না চাইতো রোজার শরীরে একটা শিশির অনুভূতি খেলে গেল। এর পূর্বে যতবার এসেছে রোগী এবং স্বজনদের আনাগোনায় পরিপূর্ণ থাকতো চারিপাশ। বর্তমানে রোগী তো দূরের থাক, রিসেপশন ডেস্ক পর্যন্ত শূন্য পড়ে আছে। নাইট গার্ডদের নামগন্ধ পর্যন্ত নেই। ব্যাপারটা কি? এটা কোনো ফাঁদ নয় তো? ভাবতে ভাবতে রোজার ফোন প্রাইভেট শুরু করলো। ডক্টর ওয়াসিমের নাম্বারের কলার আইডিতে ভেসে উঠতে রোজা দ্রুত রিসিভ করলাম। মিস রোজা, আপনি এসেছেন কি? ডাক্তারের কণ্ঠস্বরে একটি অস্বাভাবিকতা ধরা পড়ল। নিজের দাদু ডাক্তারের সঙ্গে রোজা প্রায়শই আলাপ আলোচনায় করে থাকে। জটিল থেকে জটিলতর সময়েও কখনো তার কণ্ঠ কম্পিত হয় না। এমনকি কিছুক্ষণ আগে যখন তিনি ফোন করে রোজাকে অযাচিত আগন্তুকের সম্পর্কে জানলেন, তখনও তার কণ্ঠ চাপা শোনালেও ভয়ার তো লাগেনি। জবাব দিতে গিয়েও দিল না রোজা, ঠোঁটের ঠোঁট চেপে রইল। মিস রোজা, আমি আসতে পারছি না ডক্টর, আমার ভীষণ ভয় হচ্ছে। যদি তারা দাদুর বদলে আমাকে ধরে ফেলে। অভিনয় শুরু করলো রোজা। অপর পাশ থেকে কয়েক মুহূর্ত সব নীরব। এরপর ডক্টর ওয়াসিমের কণ্ঠস্বর জানালো, কি বলছেন মিস রোজা? আপনার দাদুর কিছু হয়ে গেলে হোক, আপনি আসুন, আমি দেখছি। কোনো সমস্যা হবে না, আমি আপনাকে গ্যারেজের দিক দিয়ে নিয়ে আসবো। অসঙ্গতি। ডক্টর ওয়াসিমের আহমেদের কখনোই কথা বলার সময়ে
শব্দের মাঝখানে বিরতি প্রদান করেন না। সময় ক্ষেপণের অর্থ তাকে কেউ কথাগুলো শিখিয়ে দিচ্ছে। তৎক্ষণাৎ ফোন কেটে দিল রোজা। সিম কার্ড বের করে 2 আঙুলে চাপ দিয়ে ভেঙে ছুঁড়ে ফেললো দেয়ালে। তার হৃৎপিণ্ড থুকথুক করছে। সে আশা করেছে এখানে এখনো পর্যন্ত তার ফোন ট্র্যাক করা হয়নি, কিন্তু যদি হয়ে থাকে তাহলে। সুইচ অফ করে ফোন ব্যাগে ভরে ফেললো রোজা। এখন কি করবে সে? দীর্ঘ প্রশ্বাস টেনে সাবধানে এগুলো সামনে লিফটের দিকে। হয়তো ডক্টর ওয়াসিমের যে তাকে জানিয়ে দিয়েছিল তাদের আগমনের ব্যাপারে, বিষয়টা তারা টের পেয়ে যায়। অতঃপর তাকে কবজায় নিয়ে রোজাকেও পাকড়াও করে ফাঁদ পাতে। তাই চারিপাশ এত খোলামেলা, নির্জন, ঝামেলামুক্ত। কিন্তু এত দূর পৌঁছে ফিরে যাওয়ার প্রশ্নই আসে না। দাদুকে সে কিছুতেই অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারবে না। মানুষটা তার জীবনের সব কিছু, বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তার জন্য যদি নিজের প্রাণও আজ বিসর্জন দিতে হয়, তা তো রোজা প্রস্তুত। লিফটের ফ্লোর 4র্থ তলা দেখাচ্ছে। নিচের দিকে নামছে তীর চিহ্ন। ব্যাগ থেকে মরিচের কৌটো বের করে হাতে শক্তভাবে ধরল রোজা। পাশের সিঁড়ির কয়েক ধাপ উপরে দাঁড়িয়ে নিঃশব্দে অপেক্ষা করতে লাগলো কে আসছে দেখার জন্য। 30 সেকেন্ডের মাথায় ডিং শব্দ করে খুলে গেল লিফটের দরজা। ভেতর থেকে বেরিয়ে এলো 2 জন লোক। একজনের কোমরে বেল্ট গোজা, পিস্তলের ম্যাগাজিন। দৃষ্টি এড়ালো না সতর্ক রোজা। ব্যাপার কি? মজিদ যে বলল সিসিটিভিতে দেখেছে মেয়েটা এখানে। বলতে বলতে একজনের ফোন বেজে উঠল। মজিদে ফোন করেছে। হ্যালো মজিদ। আর্ত কণ্ঠটি শোনার সাথে সাথে দুজনই পিছনে ঘুরে তাকালো। পাউডার জাতীয় কিছু একটা ছুটে এলো উভয়ের মুখ বরাবর। আহ! হাহাকার করে উঠে নিজেদের চোখ চেপে ধরল তারা। অর্ধেক মরিচের কৌটো শেষ করেছে রোজা। উভয়ই জোর নিতে কাতরাতে কাতরাতে মেঝেতে বসে পড়তে সিঁড়ি থেকে লাফিয়ে নামলো সে। লিফট পুনরায় উপরে উঠতে আরম্ভ করেছে। খুব সম্ভবত সিসি রুমে থাকা সেই মজিদ পাখিদের জানিয়েছে তারা আসছে। দ্রুতই ভাবতে থাকলো রোজা কি করবে সে। দাদুর কেবিনে যাবে কি? তারা যদি ওখানে পৌঁছে থাকে তাহলে তো সর্বনাশ। সিঁড়ি বেয়ে ছুটল রোজা, কিন্তু অতর্কিতে মেঝেতে থেকে উঠে একজন তার পা চেপে ধরল। একটা জোরালো হ্যাচকা টানে হিড় করে নামিয়ে আনলো শক্ত টাইলসের মেঝেতে। হাতের ব্যাগ আঁকড়ে ধরে রাখতে চাইলেও তার ছিটকে গেল কিছুটা দূরে। সঙ্গে গড়িয়ে গেল মরিচের কৌটো। রোজার উপর চওড়া হলো সে। এক নিমিষে চেপে ধরলো তার গৃহবাদেশ। মরিচের কারণে তার চোখ জোড়া লাল হয়ে উঠেছে, পানি করেছে অনবরত। নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এলো রোজার। বুকে জেকে বসলো অদ্ভুত এক চাপ। শরীরে খুব দ্রুত অক্সিজেন হারাচ্ছে। জলদি কিছু করতে হবে, না হলে মস্তিষ্ক নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে জ্ঞান হারাবে সে। দাঁতের দাঁত চেপে শুনে সর্বশক্তি দিয়ে হাঁটু উঁচু করে সে আঘাত হানলো তার উপর চওড়া হওয়া লোকটার দুর্বল জায়গা বরাবর। কট করে একটা অদ্ভুত ধ্বনি নির্গত হয়ে সে লুচিয়ে পড়লো মেঝেতে। 2 হাতে ক্ষতস্থান চেপে ধরে বাইন মাছের মতন গড়াগড়ি দিতে আরম্ভ করলো মেঝেতে। দ্রুত উঠতে চাইল রোজা, কিন্তু এবার তাকে আঁকড়ে ধরলো অপরজন। সেই পিস্তল বের করতে করতে রোজা উভয় হাত বাড়িয়ে দূরে থাকা নিজের ব্যাগটা টেনে আনলো নিজের দিকে। ছুরিটা বের করে নিল ক্ষিপ্র গতিতে। অপরদিকে লোকটি নিজের পিস্তল ম্যাগাজিনে ভরছেই মাত্র আবিষ্কার করছে আগের ম্যাগাজিনের বুলেট ছিল না। বিরক্তিতে এবং ক্ষোভে তার চেহারা কুঞ্চিত হয়ে রয়েছে। মিনমিন করে অশ্রাব্য শব্দে কিসব গাল মন্দ করে চলেছে নিজে নিজে। রোজা এক মুহূর্ত নিজের হাতের ছুরি এবং অতঃপর লোকটার দ্রুত হাতের দিকে তাকালো, পিস্তল প্রস্তুত প্রায়। জীবনে কোনোদিন কাউকে গুরুতর আঘাত করেনি রোজা। তার হাত কাঁপতে থাকলো। একজন মানুষ হয়ে অপর একজন মানুষকে কিভাবে আক্রমণ করবে সে? এতটা নিষ্ঠুর হওয়া কি তার পক্ষে সম্ভব? সম্ভব রোজা, নিষ্ঠুর হও। নিজের আপনজনকে রক্ষায় নিষ্ঠুর হও। বাক্যটি ধ্বনিত হলো তার হৃদয়ে। কোনো উপায় নেই তার নিকট। আত্মরক্ষার্থে সে বাধ্য। কি লাভ এই মনুষ্যত্ব বোধ হৃদয়ে পুষে যদি তা তারই সর্বস্ব লুচে নেয়? তাছাড়া এরা মানুষ নয়, জানোয়ার। জানোয়ারকে খতম করতে যদি জানোয়ার হওয়ার প্রয়োজন হয়, তাই না হয় হলো সে। কতদিন থাকবে লুকিয়ে? অন্য কারো উপর নির্ভর করে প্রতিরোধ তাকে করতেই হবে। ছুরির হাতলে চেপে বসলো রোজার আঙুল। দৃঢ় চেতনায় তার
চেহারা উদ্ভাসিত হয়ে উঠল। লোকটি সেফটি লক খুলছে, বর্তমানে শুধু অস্ফুট শব্দ করে অত্যন্ত দ্রুত গতিতে রোজার হাতে ছুঁইটি গেঁথে গেল তার কাজ বরাবর। ছিটকে উঠল রক্ত। একবারে থামলো না রোজা, শক্তি প্রয়োগ করে দ্বিতীয়বার ছুরি চাললো তার পেট বরাবর। মুহূর্তেই রক্ত ফিনকি দিয়ে উঠে রোজার হাত রাঙিয়ে তুলল। গেঁথে যাওয়া ছুরিটা এবার আরবার টেনে বের করতেই পারল না রোজা। দৃশ্যটি তার শরীরকে নাড়ি দিয়েছে যেন, গুলিয়ে উঠছে গা, চক্কর দিচ্ছে মাথা। লোকটা মেঝেতে লুটিয়ে পড়তেই হাতের ভরে পেছনে সরে গেল রোজা। নিজের হৃদস্কম্পন সে আর অনুভবে সক্ষম নয়। দৃষ্টির সীমানে সবকিছু তার এক ভয়াল দুঃস্বপ্ন মনে হচ্ছে। এটি দুঃস্বপ্নের সময় নয়। উঠতে চাইল রোজা, শক্তি হারিয়ে পরপর দুবার পুনরায় বসে পড়ল মেঝেতে। তবু হাল ছাড়ল না, উঠে সিঁড়ির দিকে ছুটল পুনরায়। ঠিক তখনই একেবারে তার মাথার কাছে কানের পাশ দিয়ে সাই করে কিছু একটা ছুটে গেল। একটি শীষ বাজানোর মতন শব্দই শুনল রোজা। পরক্ষণই লক্ষ্য করলো দেয়াল ফুটো করে গেঁথে রয়েছে পোলাজ। এক ঝটকায় পেছনে চাইল সে। ঠিক প্রবেশ পথের কাছের দরজার সামনে কালো পোশাক পরিহিত 5 জনের একটি দল, সকলে সশস্ত্র। একজনের উত্তোলিত হাতে লম্বাটে নল সম্বলিত রিভলভার থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। অপর একজন তার হাতটি নামিয়ে দিয়ে কঠোর কণ্ঠে জানালো, ইউনিট হার আলাইভ। নিজের জায়গায় জমে গেল রোজা। এতগুলো পুরুষ মানুষের সঙ্গে সে কিছুতে পেরে উঠবে না, কিন্তু বর্তমানে মোকাবেলা ব্যতীত কি ভিন্ন কোনো উপায় রয়েছে? দলটি এগিয়ে আসতে আরম্ভ করলো। রোজা তখনও নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তার মস্তিষ্কে বইছে চিন্তার ঝড়। সে দৌড়ানোর চেষ্টা করলো, নির্ঘাত পায়ে গুলি করবে, তাই বর্তমান নড়াচড়া হতে বিরত থাকলো সে। দলটির নেতাগোছের মানুষটি এগিয়ে এসে রোজার বাহু ধরে ফেলল শক্ত করে, টেনে তাকে নামিয়ে আনলো সিঁড়ি থেকে, তারপর ঠেলে দিল সামনে। চুপচাপ সামনে হাঁটো। একজন রোজার হাত পিছমোড়া করে বেঁধে দিল। মেঝেতে পড়ে থাকা দুজনকে বাকিরা তুলে নেওয়ার চেষ্টা করছে। রোজা ধীরে ধীরে এগোচ্ছে, তার গতি কমে আসলেই পেছন থেকে ধাক্কা খেতে হচ্ছে। এক মুহূর্ত ভাবল রোজা, উভয় হাতের মুঠ শক্ত করে যেন কি শক্তি সঞ্চয় করলো নিজের হৃদয়ে। তারপর অতর্কিতে ঘুরে গিয়ে তাকে ধাক্কা দেওয়া লোকটার তলপেট বরাবর লাথি হাঁকিয়ে দিল সে। হাত বাঁধা থাকায় সামনে ঝুঁকে প্রচণ্ড শক্তিতে আশ্রে পড়ল তার উপর। উভয়ে পড়ে গেল মেঝেতে। উবু হয়ে রোজা ওঠার চেষ্টা করলে ছুটে এলো দুজন। একজন তার চুলের গোছা টেনে ধরল সহসাই। যন্ত্রণায় কুকে উঠল রোজা। মুহূর্তে তাকে সে আশ্রে ফেললো দেয়ালে। কপাল ঠুকে তৎক্ষণাৎ উষ্ণ রক্ত গড়াতে থাকলো রোজার মাথা বেয়ে গাল পর্যন্ত। শালের তেজ কম না। সমস্ত শরীরে ছনছনে ব্যথা সহ্য করতে না করতেই পুনরায় একজন তার ঘাড় চেপে ধরল, সজোরে চেপে ধরলো দেয়ালে। জিহ্বার রক্তের স্বাদ টের পেল রোজা। ঠোঁটের অবস্থা বেগতিক, নিঃশ্বাস নেওয়া অসম্ভব। দৃষ্টিশক্তি হয়ে এসেছে ঝাপসা, জ্ঞান লোপ পাচ্ছে। বুঝতেই পারলো রোজা, কিন্তু কিছুই করার নেই। শরীর ছেড়ে আসতেই দেয়াল বেয়ে মেঝেতে লুটিয়ে রইল তার শরীর। শুধু চোখের পাতা আধ খোলা রইল, অস্বচ্ছ দৃশ্য ভাসছে সম্মুখে। মেরে ফেললি নাকি? আরে না, বেঁচে আছে। মাইয়া মানুষ এত সহজে মরে না। কই মাসে জানগো। লোকগুলো একত্রিত হয়ে এক মুহূর্তে কি যেন আলাপ করলো। শ্রবণ ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে পড়ার কিছুই শুনতে সক্ষম হলো না রোজা। তার কানে শুধু একটি অদ্ভুতের সঙ্গীত বেজে উঠল। সবাইকে নিচের দিকে এগোতে লক্ষ্য করলো সে। এই বুঝে সমাপ্তি। চোখের পাতা বুঝে আসতে চাইলেও জোরপূর্বক তা খোলা রাখলো রোজা। রক্তে মাখামাখি অবয়বে চেয়ে থাকলো নিজের ঘাতকের উদ্দেশ্যে। এখনই একে একজনে কিছু উচ্চারণ করতেই যাচ্ছিল, কিন্তু অতর্কিতে হাওয়া ভাসমান অবস্থায় ভন ভন করে ঘুরতে ঘুরতে কিছু একটা দ্রুত গতিতে ছুটে এলো। এসেই সজোরে আঘাত হানলো তার মাথা বরাবর। মাথা চেপে ধরতে মুহূর্তেই মেঝেতে বসে পড়লো সে। বাকি সকলে হতচকিত হয়ে পড়লো। বিস্মিত হয়ে খেয়াল করলো মেঝেতে পড়ে থাকা ধাতব জিনিসটি। একজোড়া লোহার নলের মতন অংশ সিলভার শিকল দ্বারা সংযুক্ত। রক্তের দাগ লেগে রয়েছে ধাতব অংশে। নানচ্যাক। প্রত্যেকের দৃষ্টি মূর্তি ঘুরে গেল পাশে। রোজাও অনুসরণ করলো তাদের দৃষ্টি। চোখের সামনে দৃশ্য সে ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না।
হাসপাতালের প্রবেশের কাছের দরজার সামনে দাঁড়িয়ে আছে আসমান। যথারীতি কালো ওভারসাইজ টি শার্ট এবং প্যান্ট বুটে আবৃত তার সম্পূর্ণ অবয়ব। মাথায় একটি ক্যাপ, মুখে মাস্ক, ফিঙ্গারলেস গ্লাভস পরিহিত, হাতে ঝুলছে অপর একটি ন্যানস্যাক, যেটার অপর প্রান্ত মেঝেতে গিয়ে ঠেকেছে। নয়নজোড়া অশুভ এক দৃপ্তিতে ঝলঝল করছে। হিংস্র পশুর ন্যায় ধীর গতিতে অগ্রসর হলো আসমান। কোনো তাড়া নেই কোনো পরোয়া। এতজন সশস্ত্র ব্যক্তিও তার নিটল অস্তিত্ব চির ধরাতে ব্যর্থ। এগিয়ে আসছে সে মৃত্যুদূত হয়ে। ন্যানস্যাকের ধাতব প্রান্তটি মেঝেতে ঘর্ষণের শব্দ তুলছে। পিনপতন নীরবতায় তা ছড়িয়ে দিচ্ছে অশরীর এক আতঙ্ক। উপস্থিত সকল দৃশ্যপটে অপর এক শিকারী সত্তার আগমনে হতবিহ্বল হয়ে রয়েছে। নিজেদের জায়গায় নড়তেই ভীত অনুভূতি হচ্ছে, যেন সম্মুখেই বর্বর জন্তু অবস্থান করছে, সামান্যতম নড়চড় করলেই ঝাঁপিয়ে পড়বে। এমনই এক পরাবাস্তব আতঙ্ক শৃঙ্খলের মতন আবদ্ধ করে ফেলেছে তাদের, যার দরুন অস্ত্র থাকা সত্ত্বেও তারা স্থির হয়ে পড়েছে। আসমান এগিয়ে কিছুক্ষণ আগে ছুড়ে দেওয়া দ্বিতীয় ন্যানস্যাকটি তুলে নিল। তার দুই হাতে বর্তমানে দুইটি ন্যানস্যাক। শিকারী দৃষ্টিতে সে তাকিয়ে আছে লোকগুলোর দিকে। পরক্ষণই নজর নামিয়ে মেঝেতে পড়ে থাকা ক্ষত পূর্ণ রোজার দিকে চাইল এক পলক। সে উঠুন।